সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ। আজ কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশে। অস্থায়ী পাশ নিয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্যপণ্যে। বছর জুড়ে সিন্ডিকেটের গ্যাড়া কলে আটকা বাজার, বাড়তি দামের উত্তাপে হাত পুড়ছে ভোক্তা। একটি বৈধ কাগজ দিয়ে চলছে একাধিক নৌযান, দাপিয়ে বেড়াচ্ছে প্রশাসনের চোখের সামনেই। বরিশালের অবৈধ স্পিড বোটের দৌরাত্মে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এবং অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। শতবর্ষে পাড়ি জমালেন পরপারে। বাইডেন, ট্রাম্প সহ মার্কিন রাজনীতিবিদদের শোক। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের এবং প্রতিফলন ঘটবে গণঅভ্যুত্থানকে ঘিরে আকাঙ্ক্ষার। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জানান, ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সব দল মতের মানুষের অংশগ্রহণে পাঠ করা হবে ঘোষণাপত্রটি, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনা হয়ে থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন সরকার। দেশ বিদেশ থেকে শিকার হতে হচ্ছে ষড়যন্ত্রের। এর থেকে উত্তরণে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে অভ্যুত্থানকারী নেতারা। রবিবার জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২০০০ ঊর্ধ্ব শহীদ এবং ২০,০০০ ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে ৩১ ডিসেম্বর ২০২৪ সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিলম্বে হলেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের একটি দিক নির্দেশক হিসেবে থাকবে এই ঘোষণাপত্র। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। ইতিমধ্যে ঘোষণাপত্রের খসড়া সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। শহীদ পরিবারের সদস্য সহ সব দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে। এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, ২৪-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হবে সবাই, প্রত্যাশা গণ অভ্যুত্থানকারী নেতাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লব কারো একার কৃতিত্ব নয় মন্তব্য করে ২৪-এর গণ অভ্যুত্থানকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ৭২-এর সংবিধান বাতিলের ঘোষণা নিয়ে যে বিতর্ক উঠেছে তা সমাধানে প্রশ্নবিদ্ধ অংশ সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা আসে প্রায় সব মহল থেকেই। নানা মতপার্থক্যের মধ্যে সংবিধান সংস্কারের কথাও আসে জোরে সোরে। ৭২-এর সংবিধান নিয়েও আলোচনা হয় রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের অংশীজনদের মাঝেও। গণ অভ্যুত্থানের ৫ মাস পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন বলছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে বিলুপ্ত হবে ৭২-এর সংবিধান, এমন বক্তব্যকে ভালোভাবে দেখছেন না বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন প্রশ্নবিদ্ধ অংশ ফেলে দিয়ে সংশোধন করা যেতে পারে সংবিধান। সংবিধান একটি রাত খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনে রাজনৈতিক দলগুলোরও অবদান আছে। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী ৪৬২ জন মারা গেছে এর মধ্যে। এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে। একই দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও বিভিন্ন লুটপাটে কারা জড়িত তা জানে দেশের মানুষ। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। এদিকে চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। বাংলাদেশের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না, তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশ করা যাবে। কারো অ্যাক্রিডিটেশন কাজ বাতিল হয়েছে এমনটা ভাবার অবকাশ নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ক্রাইম সিন রক্ষায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগুনের ঘটনায় সোমবারই প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। এছাড়াও কিছু আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকদের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি। এরপরেই তথ্য উপদেষ্টা নিশ্চিত করেন অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয় ২৪০ জনকে দেওয়া হবে অস্থায়ী পাস। যার অ্যাক্রিডিটেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে, কোনো কার্ড বাতিল করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে যাতে তারা সাংবাদিকতা করতে পারে। উপপ্রেস সচিব আরও জানান, সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্ত কমিটিটা করা হয়েছে, তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তারা 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটা দিবেন এবং এরপরে তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে মিলে আসলে একটা জিনিস তারা ঠিক করবেন যে তদন্তটা আসলে সম্পন্ন করতে আসলে কতদিন সময় লাগবে। গত 3 দিনের মতো রোববারও আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্যপণ্যের বাজারে। পরিবর্তনের আগে বা পরে বাড়তি দামের উত্তাপে হাত পুড়ছে ক্রেতাদের। দাম কমানোর উদ্যোগ হিসেবে শুল্ক কমালেও আগের মতোই সিন্ডিকেটের হাতে বন্দী বাজার। এদিকে জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়েনি মজুরি, তাই ভোক্তার কষ্ট ছিল বছর জুড়ে। ফরহাদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার 2024 বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপে পড়েছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপে শুরু হয় চলতি বছরের পথচলা। বিবিএসের হিসাব, প্রথম প্রান্তিকের 3 মাসই সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি। খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও চড়া। জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বেড়ে যায় চাল, আলু, আটা, ডিমের মতো নিত্যপণ্যের দাম। রমজানকে সামনে রেখে সেঞ্চুরি হাঁকায় পেঁয়াজ। নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুর আমদানিতে কমানো হয় শুল্ক। বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল, মে, জুন এই 3 মাসে আরও বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজারে শৃঙ্খলা ফেরাতে মিলগেট থেকে বস্তায় মূল্য ও অন্যান্য বিষয় উল্লেখ করে চাল সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। যদিও বছর শেষ হলেও এখনও কার্যকর হতে দেখা যায়নি বাজারে। জুলাই আগস্টে অস্থির হয়ে ওঠে পুরো বাজার ব্যবস্থাপনা। 13 বছরের রেকর্ড ভেঙে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 14%। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের বাজারে তদারকি চালায় বৈষম্য বিরোধী ছাত্ররা। যদিও সে সময় বন্যার প্রভাবকে সামনে এনে ডিম, মুরগির দাম বাড়ান ব্যবসায়ীরা। সেপ্টেম্বরে বিলাসী ও বাংলাদেশে উৎপাদিত ছাড়া সব ধরনের পণ্য আমদানিতে এলসি বা ঋণপত্র খোলার শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। বছরের শেষ দিকে সংকটে পড়ে ভোজ্য তেলের বাজার। পরে 2 দফায় 10% শুল্ক কমায় সরকার। পরে অবশ্য লিটারে 8 টাকা বাড়ানো হয় বোতলজাত সয়াবিন তেলের দাম। বছর জুড়ে যেভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সেভাবে বাড়েনি মজুরি। বাজারে গিয়ে তাই আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেয়েছে নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ইন্টারনেট বন্ধ ছিল বিদায় বছরের সবচেয়ে আলোচিত ঘটনা, যা চরম অনিশ্চয়তায় ফেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে। ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে, এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন সাবেক প্রতিমন্ত্রী পলক। বক্তব্য প্রমাণে ডাটা সেন্টার পরিদর্শনে নাটকও করেন তিনি। ইন্টারনেট না থাকায় ব্যাংক লেনদেন বন্ধ, বিদেশি গ্রাহকদের অর্ডার বাতিল, নেতিবাচক র্যাঙ্কিংয়ে রিভিউয়ে ব্যাংকিং হারানোর সমস্যায় পড়ে ফ্রিল্যান্সার, আইটি এবং বিপিও প্রতিষ্ঠানগুলো। ও যোগাযোগ প্রযুক্তি খাত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে 18 জুলাই ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। এরপর থেকে ইন্টারনেট বন্ধ নিয়ে চলে নানা নাটক। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে কখনো সঞ্চালন লাইন, কখনো ডাটা সেন্টার পোড়ার অজুহাত দেন সাবেক প্রতিমন্ত্রী পলক। তারগুলো পুড়িয়ে দিয়েছে। বক্তব্য প্রমাণে মহাখালীতে ডাটা সেন্টার পরিদর্শনের নাটকও করেন। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতি সহ নানা কারণে 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট আর পরীক্ষামূলক মোবাইল ইন্টারনেট চালু হয় 28 জুলাই। তবে সরকার বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে বন্ধ থাকে ফেসবুক, ইউটিউব ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলবও করা হয়। চাপের মুখে 31 জুলাই চালু হয় সামাজিক মাধ্যম। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন ব্যবসায় 1750 কোটি, সফটওয়্যার রপ্তানি খাতে 500 কোটি টাকার ক্ষতি দাবি করেন ব্যবসায়ীরা। দ্রুতগতির ইন্টারনেটের খোঁজে ভারত, দুবাই, নেপাল সহ বিভিন্ন দেশে যায় ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠানগুলো। বিদায়ী বছরে 50% কমেছে স্টার্টআপে বিনিয়োগ। 2024 সালে এসে আইএসপির পাশাপাশি মোবাইল অপারেটরদেরও তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ দেয় বিটিআরসি। রাউটারের মাধ্যমে যে কোনো স্থানে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন গ্রাহকরা। বছরের শেষে এসে জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বরিশালের বিভিন্ন নদীতে একের পর এক ঘটছে স্পিডবোট দুর্ঘটনা। গত 2 সপ্তাহে নিহত হয়েছেন 4 জন। নিয়ন্ত্রণহীন ও অবৈধ এসব স্পিডবোট প্রশাসনের চোখের সামনেই দাপিয়ে বেড়ালেও ব্যবস্থা নিচ্ছে না কেউ। এতে ক্ষুব্ধ যাত্রীরা।
আর মালিকরা জানান, এক মালিকেরই একাধিক সুইচ বোর্ড থাকায় একটি বা দুটি বৈধ কাগজ দিয়ে চলাচল করে সবগুলো নৌযান। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অপূর্ব রিপোর্ট। কোনো প্রকার যাত্রী নিরাপত্তা ছাড়াই নদীতে চলছে স্পিডবোট। অভিযোগ উঠেছে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে বরিশাল, ভোলা, লাহারাট, তালতলী, হিজলা ও মেহেন্দিগঞ্জ রুটে যাতায়াত করে নৌযানগুলো। এ বিষয়ে কথা বলতে গেলে গণমাধ্যম কর্মীদের দেখে তড়িঘড়ি করে যাত্রীদের দেয়া হয় লাইফ জ্যাকেট। তবে তাতেও দেখা দেয় সংকট। যাত্রীদের অভিযোগ, অনিয়ন্ত্রিত এসব নৌযানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অতিরিক্ত যাত্রী তো আছেই, সঙ্গে মালামালেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতিবাদ করলে পড়তে হয় রোষানলে। তবে অভিযোগ মানতে নারাজ চালকরা। এখন পড়াই ঠিক আছে, আগে পড়তো না, আগে দিতাম। স্পিড বোট চলাচলের জন্য আমাদের লাইফ জ্যাকেটটা খুবই জরুরি। প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত। প্রতিটা বোটে আমরা লাইফ জ্যাকেট, যে বোটটা লাইফ জ্যাকেট নাই ও বোটটা সিরিয়ালে দেয়ই না। বরিশালের বিআইডব্লিউটিএ বলছে এখান থেকে 22টি বোর্ডের অনুমোদন রয়েছে, তবে বাস্তবে চলাচল করছে শতাধিক স্পিডবোট। গত এক সপ্তাহে 4 মানুষ নিহত হয়েছেন নৌ দুর্ঘটনায়। প্রশাসনের তৎপরতায় এখন লাইফ জ্যাকেট পরার কিছুটা বেড়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্পিডবোটগুলোর বৈধ কাগজপত্র ও চালকদের লাইসেন্স নেই। আর মালিকরা বলছেন, এক মালিকেরই একাধিক স্পিডবোট থাকায় একটি বা দুটি বৈধ কাগজ দিয়ে চলাচল করে সবগুলো নৌযান। সেফটির জ্যাকেট আমি যতবার আসছি অনেকবারই দেখছি যে দেয় না। একটা সিন্ডিকেট আছে যেদিকে লাইফ জ্যাকেট নাই, এরা নিজেরাই রুট করে চালায়, নিজেরাই ভাড়া ফিক্সড করেছে। আমার 4টে বোট, 2টা কাগজ করা, 2টা রানিং, 2টা বোট থোয়া। এদিকে বরিশাল ডিসি ঘাটে ইজারা না থাকায় এসব নৌযান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানায় বিআইডব্লিউটিএ। আর নদীতে কোনো অবৈধ স্পিডবোট চলতে পারবে না বলে হুঁশিয়ারি নৌ পুলিশের। স্পিডবোটের অনিয়মের বিষয়টি আমরা শুনতে পেরেছি, দেখি আমরা এই বিষয়টা সরজমিনে খতিয়ে দেখব। 25-26 অর্থ বছরে এটা ইজারার অন্তর্ভুক্ত করে সকল স্পিডবোটকে যাতে নিয়মের মধ্যে আনা যায় সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। গত 6 ডিসেম্বর বরিশালের কীর্তনখোলা নদীর সাহেবেরহাট চ্যানেলে বালুবাহী বালঘেটের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে গেলে 4 জনের মৃত্যু হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সমুদ্রে দেখা দিয়েছে মাছের আকাল। এতে বিপাকে পড়েছেন জেলেরা। প্রতি ট্রিপে লোকসানের বোঝা ভারী হওয়ায় ঋণের দায়ে বাড়িও ফিরতে পারছেন না। গবেষকরা জানান, নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে মাছ শিকার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। দেশের অন্যতম বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্র থেকে মাছ শিকার করে এ অবতরণ কেন্দ্রে বিক্রি করতে আসেন জেলেরা। তবে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। 4 লাখ টাকার রসদ নিয়ে সমুদ্রে 13 দিন মাছ শিকার শেষে ঘাটে ফিরেছে এফবি আরিফ 1। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চোখে মুখে হতাশার ছাপ জেলেদের। একই অবস্থা অন্য ট্রলারগুলোরও। জেলেরা জানান, সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এই অবস্থায় ঋণের বোঝা ভারী হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারছেন না তারা। এদিকে পাথরঘাটায় মাছের সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে পাইকারি বাজারে। সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে মাছ পাঠাতে পারছেন না পাইকাররা। 5 লাখ টাকা লস আছে। আমরা তো পাই, মাছ তো পাই না। কারিগরে যাবো ফিশিং বোর্ড থেকে, আমরা যাতে পারি আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া শিখাবো, পারতে আসি না। খেয়া মারলে একটা যদি কাটা দেয়, একটা কাটা আমাকে 4-5 পিস জাল পুড়িয়ে দেয়। 5 পিস জালের দাম নর্মালি 1.5 লাখ টাকা মালিকের জরিমানা দেওয়া লাগে। বাড়িঘর যাতে মানুষের টাকা পয়সা পাইবে সেটা আমরা দিতে পারছি। গাড়ি গেলে আমাকে লড়াই হামকি দুমকি দিতে, মালিকেরও লস, স্টাফ যারা আছে হ্যাগো লস, যারা শ্রমিক আছে হ্যাগো তারও লস। মাছ সব ট্রলিংয়ে মারি ফেলাইতেছে, অর্থাৎ ওই বোটালারা কিছু পায় না। কিনা দূরে পাঠাইতেও পারতেছি না। যদি পর্যাপ্ত পরিমাণ মাছ হইতো তো হয়তো আমরা কিনা পাঠাইতাম। গবেষকরা বলছেন, নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করার কারণে সমুদ্রে মাছ কমেছে। আর মাছের অবতরণ কমায় কমেছে রাজস্ব আদায়। ছোট মাছ কমে যাওয়ার ফলে এই বড় মাছগুলো এই অঞ্চলে ভ্রমণ করতেছে না, ফলে ক্যাটফিশের পরিমাণ একেবারে অনেক কমে গেছে আগের তুলনায়। মাছের অবতরণ কমে যাওয়ায় রাজস্ব বা রয়্যালটি টোল আদায়ও কমে গেছে। মৎস্য বিভাগ জানায়, মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। অবৈধ জাল সরকার কর্তৃক নির্ধারিত যে সময় ব্যান পিরিয়ড, তার বিরুদ্ধে থাকে অভিযান। জালের মেশ সাইজের বিরুদ্ধে থাকে, অবৈধ গিয়ারের বিরুদ্ধে থাকে, ইললিগ্যাল ফিশিং এর যত উপকরণ সবার বিরুদ্ধে অভিযান আমাদের থাকে, অব্যাহত আছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মোট মাছ অবতরণ হয়েছে 3205 মেট্রিক টন, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 2,12,00,000 টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।
দক্ষিণাঞ্চলের নদ নদীতে নাব্য সংকটের পাশাপাশি প্রায় অর্ধশত স্থানে ডুবোচরের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের অভিযোগ, ড্রেজিং কার্যক্রম চললেও তা সঠিকভাবে হয় না। দুর্ঘটনা এড়াতে জোয়ার ভাটার হিসাব কষে নৌযান চালাতে হয়। আর মাস্টার ও শুকানিদের লঞ্চ পরিচালনায় আরও প্রশিক্ষণ নেওয়ার আহ্বান বিআইডব্লিউটি-এর। অপূর্বপুর আরও একটি রিপোর্ট। পল্টনের উপর এক্সোভেটর তুলে তা দিয়ে নদী থেকে মাটি তোলা হচ্ছে, কেননা নাব্য সংকটে তীরে ভিড়তে পারছে না লঞ্চ। চালকদের অভিযোগ, বরিশাল থেকে ঢাকা কিংবা অভ্যন্তরীণ অধিকাংশ রুটই ডুবোচর। নাব্য সংকটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। শুধু বরিশালই নয়, বিভাগের 6 জেলায় লঞ্চের মাস্টার শুকানিদের একই অভিযোগ। এখান থেকে ছাড়ার পরে লঞ্চ চলা অসুবিধা হয়। বাগরজার পর থেকে সিন্নির ট্যাগ, পাতারহাট, মিটটা লঞ্চ প্লেস করতে পারি না। প্রোডাক্টার যে সে আছে সেগুলা দেখার দায়িত্ব, কিন্তু সে দেখে না। বরগুনার প্রবেশদ্বার খাগদুন নদী নাব্য সংকটে পড়ায় জেলাবাসী দুর্ভোগে পড়েছেন। এখান থেকে প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করে এখন জোয়ার ভাটার হিসেব কষে। মেঘনা নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর নৌরুট 23 নটিক্যাল মাইলের গন্তব্য ডুবোচর এড়িয়ে চলতে ঘুরে যেতে হয় অতিরিক্ত প্রায় 12 নটিক্যাল মাইল। এ রুটের ফেরিগুলোও চলছে জোয়ার ভাটার হিসেব করে। এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। বাণিজ্যের সময় জাহাজ লেগে যায়, জাহাজ পাস করতে পারি না, জাহাজ বাড়িতে যায়, 30 মাইল যায়। ডোবার জন্য অপেক্ষা করা লাগে, পানি থাকে না, তারপর বাম মারা লাগে, অনেক কষ্ট করতে হয়। ড্রেজিং ঠিকমতো হচ্ছে না, এই কারণে আমরা আসতলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। 2 দিন 3 দিন 4 দিন থাকার আছে ফেরিতে। ফেরি যদি ঠিকমতো চলতো আমরা আনলোড পয়েন্টে থাকতাম, আর একটা ট্রিপ নিয়ে আবার চলে আসতে পারতাম। আগের রুটের আমাদের দূরত্ব ছিল প্রায় 22 কিলোমিটার, আর বর্তমান যে রুটটা আমরা আসা যাওয়া করতেছি এই রুটের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। পিরোজপুরের গাবখান চ্যানেলের পশ্চিম পয়েন্ট থেকে মঠবাড়িয়ার মাছুয়া ঘাট পর্যন্ত 65 কিলোমিটার নৌপথের 3টে স্থানে রয়েছে ডুবোচর। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথটি। পটুয়াখালীতে নাব্য ফেরাতে প্রতি বছর নদীতে খনন কাজ চললেও তা কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। প্রায়ই নদীর ডুবোচরে আটকে যাচ্ছে লঞ্চগুলো। জোয়ারে ভরবে তারপর আসবে, এই জন্য মানুষ অপেক্ষা থাকা লাগে। লোড গাড়ি উঠতেই পারে না, খালি গাড়ি অনেক সময় নিতে পারে না। সব শেপ উঠাইয়া চালান লাগে, তখন নিয়ন্ত্রণে আনতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। সকাল 6টায় পৌঁছবে, সেখানে 10টা যদি বাজে তাহলে আমি লঞ্চে ওঠার ইয়ার থেকে বিরত থাকবো। মালামাল কিনে আমরা যে আবার ওদিনকেই ব্যাক করবো সেই সুযোগটা আর থাকে না। ড্রেজিং না করলে এই লঞ্চ ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। বিআইডব্লিউটিএ বলছে দক্ষিণ অঞ্চলের নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। নৌ দুর্ঘটনা এড়াতে মাস্টার শুকানিদের আরও প্রশিক্ষণের তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা তাৎক্ষণিকই ড্রেজিং করে নৌপথ সচল করার ব্যবস্থা গ্রহণ করি। দিক নির্দেশনা বা গাইডলাইন দেওয়া থাকে। প্রতিটি লঞ্চের মাস্টার যদি সেটাকে প্রতিপালন করে তাহলে কিন্তু এই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। দক্ষিণ অঞ্চল থেকে ঢাকা সহ অভ্যন্তরীণ রুটে দৈনিক শতাধিক লঞ্চ ও ফেরি চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ফার্স্ট নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে এবারও উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধুমাত্র কয়েকটি তারকামানের হোটেলে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে নানা আয়োজন। হোটেল কর্তৃপক্ষ বলছে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আশানুরূপ। আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম, সঙ্গে শীতের আমেজ। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আনন্দে মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে কিংবা বালিয়াড়িতে। 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফুটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। লাইভ মিউজিক উইথ রাফা এবং এখানে ডিজে থাকবে।
ডিজে রি পারফর্ম করবে। প্যাকেজে আসবেন, ওই ওনাদের জন্য আমাদের গালা ডিনার আছে। বুকিংটা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে হচ্ছে এবং এর চেয়ে আরও বেশি হবে আমরা আশাবাদী। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামবে কক্সবাজারে। এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। তাই সৈকতের বালিয়াড়ি, রাস্তাঘাট এবং হোটেল মোটেল জোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি হোটেল কর্তৃপক্ষের। নিজস্ব যেই নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সব প্রতি বছরই করি, বহিরাগত আসলে অ্যালাউ করি না। আমাদের ইনহাউস গেস্টদেরকে শুধু আমরা নেই। পেট্রোলিংটা যেন একটু ভালোভাবে আরো জোরদারভাবে হয়। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। উন্মুক্ত জায়গায় কোনো ধরনের কোনো কনসার্ট, আতশবাজি, পটকা এগুলি ফুটানো যাবে না। ইনডোরে কোনো প্রোগ্রাম করতে চায় তার পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা সাথে আমাদের সিকিউরিটির সাথে সমন্বয় করতে হবে। পরিবেশ যেন বিপন্ন না হয়, আনন্দের বাইরে গিয়ে কোনো বিষাদের কারণ না হয়। সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাই। পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছেন কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশি বিদেশি পর্যটক বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। হোটেল মোটেলগুলোতে 90% রুম এরই মধ্যে বুকিং হয়ে গেছে। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য। 31st নাইটকে ঘিরে সাগরকন্যা খ্যাত এ পর্যটন কেন্দ্রটি সেজেছে নতুন সাজে। হোটেল মোটেলের আঙিনাকেও রং তুলির আঁচড়ে করা হয়েছে রঙিন। এদিকে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে এরই মধ্যে ছুটে আসছেন অনেক পর্যটক। সমুদ্র উপভোগ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে আর জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বছর শেষে এখানে আসি আনন্দ উপভোগ করার জন্য। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে সব হোটেল মোটেলের 80 থেকে 90% রুম বুকিং হয়ে গেছে। 31st নাইটে পর্যটক উপস্থিতি ধারণ ক্ষমতার চেয়েও বেশি হবে বলে আশা করছেন তারা। এই মুহূর্তে অতটা বুকিং নেই, তারপর আশা করি যে ভালো একটা সাড়া পাবো। আগে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত হয়েছে। আমাদের প্রায় 85% রুম অলরেডি বুক হয়ে গেছে। আই হোপ সো যে আমরা 31st নাইটে ফুল ভরে যাবে। কুয়াকাটায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 300 হোটেল, মোটেল ও রিসোর্ট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে 100 বছর বয়সী 39তম মার্কিন এই প্রেসিডেন্টের। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কার্টার সেন্টার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা। গেল 1 অক্টোবর শতবর্ষে পদার্পণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি শতবর্ষে পদার্পণের মাইল ফলক অর্জন করেন। তার জন্মদিনে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট জো বাইডেন সহ দেশটির রাজনীতিবিদরা। স্থানীয় সময় রোববার বিকেলে মারা গেছেন যুক্তরাষ্ট্রের 39তম এই প্রেসিডেন্ট। এক বিবৃতিতে কার্টার সেন্টার জানিয়েছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার। গেল 21 মাস ধরে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্স এলাকায় নিজ বাড়িতেই নিবিড় সেবা যত্নে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ডেমোক্র্যাট এই নেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ আয়ুর অধিকারী প্রেসিডেন্ট কার্টার 1977 সালের জানুয়ারি থেকে 1981 সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মেয়াদেই মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি এবং পানামা খাল চুক্তি হয়। হোয়াইট হাউস ছাড়ার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন তিনি। এর মধ্যে ছিল মানবাধিকার রক্ষা এবং দেশে দেশে দারিদ্র্য হ্রাস কর্মসূচি।
আন্তর্জাতিক সংঘাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। 1924 সালে জন্ম নেয়া কার্টার 60-এর দশকে মার্কিন রাজনীতিতে প্রবেশ করেন। 1971 থেকে 1975 সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর ছিলেন তিনি। 1976 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন জিমি কার্টার। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের লক্ষ্য এবারও ছন্দ ধরে রাখা। অন্যদিকে তামিমের দলকে হারিয়ে শুভ সূচনার আশায় রাজশাহী দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। মিরপুরে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে দুপুর 1টায়। কালো কাপড়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল। দলগুলোর অনুশীলন দেখা যায় না ঠিক মতো, তবে টিম লিস্টে চোখ বুলিয়ে নিলে স্পষ্ট দেখা যায় এবারও কেবল 2-1টা ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গড়েছে। আর তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কথা আলাদাভাবে বলতেই হবে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, এবাদত দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে। প্রথম ম্যাচে নামার আগে অধিনায়কের কণ্ঠে জোর থাকাটাই স্বাভাবিক। ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। আই হোপ টু স্টার্ট ওয়েল। শান্ত আমার সাথে ওপেন করছে। কয়েকটা টিম probably they might not have big names but they're very well balanced. এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে। বিদেশিদের তালিকাতেও নেই নাম করা কেউ। হেড কোচ হিসেবে তারা নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী পাকিস্তানি গ্রেট। টি-20তে কিছু ভালো ইনিংস বা ভালো স্পেল ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখে। আমাদের দলটা ভালো। তাসকিন, বিজয় আর রাব্বির মতো অভিজ্ঞরা আছে। প্রত্যেকে দারুণ ক্রিকেটার। কাগজে কলমে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ, তবে সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নির্ভর থাকতে পারছে না তারা। মিরপুর স্টেডিয়ামে হাই স্কোরিং এবং উপভোগ্য এক ম্যাচ উপহার দিতে চায় ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। তবে তার চেয়েও বেশি চাওয়া থাকবে পূর্ণ পয়েন্ট নিয়ে আসরটা শুরু করা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর আরো খবর। দিনের দ্বিতীয় ম্যাচে আজ সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। নতুন মালিকানায় গোছালো ঢাকা তুলনামূলক খর্বশক্তির হলেও চায় জয় দিয়ে আসর শুরু করতে। লিটন নয়, অধিনায়কত্ব বর্তেছে লঙ্কান অভিজ্ঞ থিসারা পেরেসার কাঁধে। অন্যদিকে প্রথমবারের মতো একাডেমি মাঠে অনুশীলন করা রংপুর ভরসা রাখছে তারুণ্যে। শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। সকাল নাকি সবসময় বলে দেয় দিনটা কেমন যাবে। যে কোনো টুর্নামেন্টে তাই শুরুটা ইতিবাচক হওয়া চাই। সেই স্বপ্নের শুরুরই অপেক্ষায় ঢাকা রংপুর। কাগজে কলমে কিংবা মাঠের অনুশীলনে এবারের টুর্নামেন্টের অন্যতম গোছালো দল ঢাকা ক্যাপিটালস। তবে স্বস্তির বিপরীতে আছে ভিন্ন গল্প। ফর্মহীনতায় লিটন দাস। অবস্থাটা এমন যে এলকেডিকে শেষ পর্যন্ত বিবেচনা করা হয়নি অধিনায়ক হিসেবে, যে দায়িত্ব বর্তেছে লঙ্কান অলরাউন্ডার থিসারার কাঁধে। মোস্তাফিজ দলটির বাজির খোড়া। শেষ মুহূর্তে এনসিএলের সেরা পারফর্মার আলাউদ্দিন বাবুকেও নেয় বেড়েছে দলের শক্তিমত্তা। অধিনায়কও মনে করেন ব্যবধান গড়ে দিবেন দেশিরাই। সবাই জানে লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে। ব্যাটিং বোলিং হিসেবে আমাদের দলটা ব্যালেন্স। আর আমি নিশ্চিত অধিনায়ক হিসেবে কে থাকছে সেটা গুরুত্বপূর্ণ না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি হয় সেটা জানি। প্রথম ম্যাচে জয়টা সব মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে রংপুর আসরের অন্যতম শক্তিশালী দল। এতদিন হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও ম্যাচটির আগের দিন তারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন একাডেমি মাঠে। জাতীয় দলে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত ফর্মে। বিদেশি লাইন আপও দারুণ। তবে টাইগার গতি তারকা নাহিদ রানাই রাইডার্সদের তুরুপের তাস। শেখ মেহেদী খুব ভালো করতেছে। নাহিদ রানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে। সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা এজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি। তো ওইটাই আমার লক্ষ্য থাকবে, যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে। কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম। প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট, মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব এবং শুধু আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে।
এনওসি না পাওয়ায় ঢাকা যেমন পাবে না সাইম আইয়ুবকে, তেমনই ইনজুরির কারণে রংপুর মিস করবে সৌম্য সরকারকে। তবে সব ছাপিয়ে লড়াই হবে দুই দলের দুই কোচ মিকি আর্থার আর খালেদ মাহমুদ সুজনের ট্যাকটিসেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।